সুখবর নেই, পেঁয়াজের বাজারে মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 15 টাকা। খুচরা পর্যায়ে নেই আমদানি জাতের যোগান। রেমিটেন্সের প্রণোদনা বন্ধ করেছে ব্যাংক। আবারও হুন্ডি সিন্ডিকেটের মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা প্রবাসীদের। ইতিবাচক ধারায় পুঁজিবাজার, সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 2000 কোটি টাকা। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। পেঁয়াজের বাজারে সুখবর নেই। 1 মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে মানভেদে 10 থেকে 15 টাকা। রাজধানীর আড়তদারদের দাবি, দেশি জাতের যোগান কমেছে, মিলছে না ভারতীয় জাত। প্রতি কেজির আমদানি খরচ 70 টাকার আশপাশে পড়বে। এজন্য ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আনার ব্যাপারে আগ্রহী নন। ঢাকার একাধিক বাজার ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে আমদানি জাতের সরবরাহ নেই। দোকানিরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে সরবরাহ বাড়াতে হবে। স্বস্তি নেই পেঁয়াজের মোকামে, উচ্চ মূল্যেই কিনতে হচ্ছে ক্রেতাদের। সরকারি পরিসংখ্যান বলছে, গেল বছরের এই সময় প্রতি কেজির দাম ছিল 60 টাকা, আর 1 মাস আগে দাম পড়তো 65 টাকা। এখন বাজারে বিক্রি হচ্ছে 75 টাকা দরে। মহল্লার দোকানে দাম উঠেছে 80 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বাজারে স্বস্তি ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেই। বাজার আসলে কিছু কিছু জিনিসের দাম জিজ্ঞাসা, ওই দামটাই মনে করেন যে আমাদের কাছে এমন মনে হয় যে ওর কাছে যাইতেই অনেক ভয় লাগে। দাম বাড়ে 20 টাকা, যখন কমানো তখন 2 টাকা কমানো হয়। পাবলিক এ থেকে হয়তো একটা মিথ্যে সান্ত্বনা পায়। দাম কখনোই আমাদের নাগালে থাকে না। রাজধানীর কারওয়ান বাজারে আড়তে দেখা মিলল আমদানি করা পেঁয়াজের, কিন্তু ক্রেতা নেই। আড়তদার জানালেন, প্রতি কেজির দাম দেশি জাতের চেয়ে বেশি। আর দোকানিরা বলছেন, বাড়তি দরের কারণে আমদানি জাতে আগ্রহ নেই ক্রেতাদের। খুচরা বাজারেও 70 টাকা করে দেন, আমরা এখানে 5 কেজি নিতে আসছে, সেটাও 70 টাকা করে। বাট দামের তো কোনো ডিফারেন্স নেই। অন্য দিন আসছে হাটে মনে বাজার 200 টাকা বেশি। আমরা যেটা মোকামে কিনি হাটে বাজার মনে 200 বেশি। ইন্ডিয়ান বেজ আমরা কিনছি 68 টাকা বেশি, আপাতত 72 74 বেশি। দাম কমবো কেমনে? আমরা যেটা আশা করছি যে ইন্ডিয়ান বেজ আসবে, আসার পর ওই রেট কম থাকবে। ইন্ডিয়ান বেজ আসছে ঠিক আছে, কিন্তু রেট তো কম না। আমদানিকারকরা জানিয়েছে, ভারত থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়ছে 70 টাকারও বেশি। এজন্য পাইকারি পর্যায়ে ক্রেতা নেই বললেই চলে। বলেন, যোগান বাড়াতে হলে আমদানির শুল্ক কমিয়ে আনা প্রয়োজন। ইন্ডিয়ান সরকার ট্যাক্স উঠায়নি, যার কারণে আমদানি মূল্য আপনার 70-75 টাকা পড়ে যাবে, এবং বাংলাদেশেও অনেক খরচ আছে, যে কারণে আপনার বাংলাদেশের পণ্যের দাম অনেক, পেঁয়াজের দাম কম। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা আমদানি করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এই জন্য আমরা আমদানি করবো না আপাতত। বাজার নিয়ন্ত্রণে সক্রিয় করতে হবে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। প্রয়োজন আইনের কঠোর প্রয়োগের, বলছেন ক্রেতারা। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। পেঁয়াজের বাজারের পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি নওগাঁয়। সেখানে আছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, বাজারে দেশি জাতের যোগান কেমন? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? দেবাশিস, বাজারে যোগান আগের মতোই বলা চলে। আজ থেকে 4-5 দিন আগে যখন এই বাজারে এসেছিলাম, তখন যেরকম যোগান, এখনো এই একই রকম যোগান এখানকার ব্যবসায়ীরা বলছেন। তবে এখনো বাড়তি দরেই বিক্রি হচ্ছে, অর্থাৎ সপ্তাহখানেক আগে যে প্রতি কেজিতে 5 থেকে 60 টাকা পর্যন্ত দাম বেড়েছিল, সেই বাড়তি দরে বিক্রি হচ্ছে। আজকের বাজারে নওগাঁর বিভিন্ন খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি দেশীয় জাতের পেঁয়াজ, যেগুলো পার্শ্ববর্তী নলডাঙ্গা অর্থাৎ নাটোর কিংবা তাহেরপুর হাটে রাজশাহী থেকে নিয়ে আসা হয়, সেই পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে। পাইকারিতে 2 থেকে 3 টাকা কম। কিন্তু স্থানীয় যারা খুচরা ব্যবসায়ী আছেন, তারা বলছেন যে পাইকারিতে আসলে হাটগুলোতে দাম কিছুটা কম আছে, তারপরেও পাইকারিতে কেন দাম বেশি হচ্ছে, এই বিষয়টি প্রশাসনের নজরে নিয়ে আসা দরকার এবং বাজার তদারকি করা দরকার। কেননা গত কয়েক মাস ধরে আসলে বাজারের যে অস্থিরতা, তাতে করে ভোক্তারা কিন্তু বেশ নাভিশ্বাস উঠেছে এবং ভোক্তারা বেশ ক্ষুব্ধ বাজারে এসে। কিন্তু সেই জায়গায় প্রশাসনের পক্ষ থেকে কিংবা বাজার তদারকির দায়িত্বে যারা থাকেন, তাদের পক্ষ থেকে কিন্তু এখানে কোনো তদারকি করতে দেখিনি আমরা। শফিক, আমদানি জাতের সরবরাহ কি অবস্থা?
আমদানি করা পেঁয়াজ এই বাজারে নেই, যা আছে দেশীয় পেঁয়াজ। আর কিছু পেঁয়াজ আমি দেখেছি যেটি বিদেশি জাতের, কিন্তু সেটি এই দেশেই চাষ হয়েছে, যেমন কুষ্টিয়া বা ভেড়ামারা ওই অঞ্চলে চাষ করা কিছু পেঁয়াজ এখানে দেখলাম। আর সবই দেশীয় জাতের পেঁয়াজ। সরবরাহের দিক থেকে ব্যবসায়ীরা যেটি বলছেন যে কোনো ঘাটতি নেই, দেশীয় পেঁয়াজ যেভাবে সরবরাহ গত বছর হয়েছে এবারও ঠিক একইভাবে হয়েছে। এবং তারা বলছেন যে দেশীয় পেঁয়াজ সরবরাহ আসলে সবচেয়ে বেশি, বিদেশি পেঁয়াজ এই বাজারে নেই এবং বিদেশি পেঁয়াজের বিষয়ে তারা আসলে কিছু বলতে পারছেন না। তবে একটি জিনিস জানিয়ে রাখি দেবাশিস, সেটি হচ্ছে যে যেভাবে পেঁয়াজের সরবরাহ হচ্ছে তাতে দাম বাড়ার কোনো সুযোগ নেই। যদি দাম বাড়ানো হয় তাহলে এটি শুধুই ব্যবসায়ীদের কারসাজি, এমনটি বলছেন ভোক্তারা। ধন্যবাদ শফিক যুক্ত হবার জন্য। প্রবাসী আয়ের ডলার দেশে আনতে সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যাংকগুলো নিজস্ব উদ্যোগে বাড়তি 2.5% অর্থ দিয়ে আসছিল। ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি চালু হওয়ায় নিজেদের দেয়া প্রণোদনা বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো। প্রবাসী আয়ে বর্তমানে প্রতি ডলারে 120 টাকা পাওয়া যাচ্ছে। ব্যাংকগুলো বাড়তি প্রণোদনা অব্যাহত রাখলে ডলার 123 টাকায় উঠত। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালুর ঘোষণা দেয়। এতে ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। আগে ডলারের আনুষ্ঠানিক দাম ছিল 110 টাকা। এখন বিদেশি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো প্রবাসী আয়ের ডলারের দাম 117 থেকে 117 টাকা 50 পয়সার মধ্যে স্থির করেছে। এর সঙ্গে সরকারের 2.5% পাশাপাশি ব্যাংকের সমপরিমাণ প্রণোদনা যুক্ত করলে ডলারের দাম হতো 123 টাকা। ব্যাংকগুলো বলছে নতুন পদ্ধতি চালু হওয়ার পর প্রণোদনা দেওয়ার বন্ধ করা হয়েছে, কারণ সরকারি প্রণোদনা পেলেই ডলারের দাম 120 টাকার কাছাকাছি হয়ে যায়। গত এপ্রিল মাসে দেশে 204 কোটি 30 লাখ ডলার প্রবাসী আয় আসে। প্রবাসীরা বলছেন এতে করে হুন্ডির তৎপরতা আরও বাড়তে পারে। যেহেতু বেনিফিট কমে যাচ্ছে, সেজন্য প্রপার চ্যানেলে টাকা পাঠানোর চাইতে অল্টারনেটিভ বা অবৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রতি উৎসাহের বিষয়টা আমাদের দৃষ্টিগত হচ্ছে। প্রণোদনা আছে, সেটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা যেটি মনে করি যে এখান থেকে শুধু যে সংযুক্ত আরব আমিরাত তা নয়, পুরো মধ্যপ্রাচ্য থেকে কিন্তু এটা একটি প্রভাব পড়তে পারে। টানা 2 মাস ধরে ইন্টারনেটের গ্রাহক বাড়ছে। গত মার্চ মাসেই গ্রাহক বেড়েছে 43 লাখের বেশি। ফেব্রুয়ারিতে 11 লাখের বেশি ইন্টারনেট গ্রাহক বেড়েছে। মুঠোফোন ইন্টারনেট গ্রাহকই সবচেয়ে বেশি বাড়ছে। দেশে এখন মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 13 কোটি 47 লাখের মতো। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সর্বশেষ মার্চ মাস পর্যন্ত দেশের ইন্টারনেট ও মুঠোফোন গ্রাহকের হিসাব দিয়েছে। তাদের হিসেবে সর্বশেষ 90 দিনের মধ্যে কোনো ব্যক্তি একবার ব্যবহার করলে ইন্টারনেট ও মুঠোফোন গ্রাহক হিসেবে গণ্য হন। দেশে গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ইন্টারনেটের গ্রাহকের সংখ্যা টানা কমেছে। এরপর ফেব্রুয়ারি মাস থেকে তা বাড়তে শুরু করে। অন্যদিকে টানা 3 মাস পর মার্চে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক 5 লাখের বেশি বেড়েছে। বিটিআরসির তথ্য অনুযায়ী গত মার্চ পর্যন্ত দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা 19 কোটি 22 লাখ 60 হাজারের বেশি। জমি অধিগ্রহণ জটিলতায় গতি পাচ্ছে না ঢাকা সিলেট তামাবিল 6 লেন প্রকল্প। 14 মাস আগে প্রকল্প শুরু হলেও এখনও 1% জমি অধিগ্রহণ করতে পারেনি সিলেট জেলা প্রশাসন। জমি না পেলে কাজ পুরো দমে শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় এমপিও। ঢাকা থেকে তামাবিল পর্যন্ত 262 কিলোমিটার 6 লেন প্রকল্পের 92 কিলোমিটার সিলেট জেলায়। গত বছরের মার্চে সিলেট অংশে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। শর্ত ছিল 270 দিনের মধ্যে বুঝিয়ে দিতে হবে জমি, কিন্তু তা করতে পারেনি জেলা প্রশাসন। সে কারণে 14 মাসে কাজ হয়েছে মাত্র 5%। যেসব জায়গাতে আমাদের কাজের স্কোপ আছে সেসব জায়গায় আমরা কাজগুলো আগে নিচ্ছি। আমাদের অগ্রগতি বলা যায় যে 5%। আমরা এই সময়টাকে আমরা কভার করতে পারবো, মানে এই মুহূর্তে যদি বুঝে পাই। কিন্তু এর চেয়ে যদি আরো লেট হয় আমরা জমিগুলো বুঝে পেতে, তাহলে আসলে আমাদের প্রকল্পটা দীর্ঘায়িত হবে। সড়ক জনপদের কর্মকর্তারা বলছেন এই প্রকল্পের সবচেয়ে বড় অংশ সিলেট জেলায়, তাই অধিগ্রহণকৃত ভূমির পরিমাণও বেশি। সব জটিলতা দূর করার চেষ্টা চলছে। এখনো আমরা কোনো জমি বুঝে পাইনি, তো আশা করি যে ডিসি অফিস এখন যেভাবে কাজ করতেছে খুব শীঘ্রই আমরা আমাদের জমিগুলো বুঝে পাবো এবং আমরা আমাদের কাজগুলো আগে নিতে পারবো। আগামী 6 মাসের মাঝে তাদের জমি আমরা কিছু হস্তান্তর করতে পারবো এবং এক্সিস্টিং রাইট অফ ওয়েতেও কিন্তু আমাদের কিছু জায়গা আছে, 120 ফিট জায়গা আছে, কত 80 ফিট জায়গা আছে। এই সমস্ত জায়গায় কিন্তু কাজের সুযোগ রয়েছে।
জমি অধিগ্রহণে যাদের ভূমিকা মুখ্য তারা বলছেন জমি হস্তান্তর শুরু করতেই সময় লাগবে আরো 6 মাস। জমি অধিগ্রহণ প্রক্রিয়ার এই ধীরগতিতে ক্ষুব্ধ হয়ে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রকল্পে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় এমপি। গভীরভাবে চিন্তা করা উচিত প্রজেক্ট কমপ্লিশন কিভাবে অন টাইম করা যায়। এইটা না করলে সরকারের দুর্নামও হচ্ছে আর খরচও তো বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী টাকা দেন কিন্তু যথাসময়ে খরচ কাজটা না হওয়ার ফলে খরচ কয়েক গুণ বেড়ে যায়। 1 কিলোমিটার জায়গার মধ্যে দেখা গিয়েছে আপনার 500 থেকে 1000 লোক এই জমির মালিক। তো এত সংখ্যক মালিককে ফেস করে আইনগত প্রক্রিয়া সম্পাদন করে সেগুলো একটা পর্যায়ে নিয়ে এসে সেগুলো মিট আপ করতে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ডক্টর একে আব্দুল মোমেনের মতে বিদেশি অর্থায়নে করা প্রকল্পগুলো সঠিক সময়ে শেষ না করতে পারলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় দেশের, তৈরি হয় নানা জটিলতা। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। সাপ্তাহিক পুঁজিবাজারের খবর জানাবো। গেল সপ্তাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। পুঁজিবাজারের সূচকের সাথে বেড়েছে সার্বিক লেনদেনের পরিমাণ। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 2000 কোটি টাকা। বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। একই ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকেও। প্রথমেই ডিএসসির খবর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 45 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5615 পয়েন্ট। বেড়েছে অন্য সূচকগুলিও। ডিএস30 7 এবং ডিএসইএস সূচক 10 পয়েন্টের মতো বেড়েছে। এই সপ্তাহে হাতবদল হয় 4802 কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে লেনদেন হয়েছিল 2823 কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 240টির, কমেছে 128টির, অপরিবর্তিত ছিল 25টির। চট্টগ্রামের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে মূল সূচক সিএসপিআই 1.12% বেড়ে দাঁড়িয়েছে 16231 পয়েন্ট। বেড়েছে সিএসসি এক্স এবং সিএসসি 30 সূচক। লেনদেন হওয়া 329টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 202টির, কমেছে 103টির, আর অপরিবর্তিত ছিল 24টি কোম্পানির। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 61তম কনভেনশনে যোগ দিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি প্রধানমন্ত্রীর বক্তব্যে। রেল সেতু, সড়ক সেতু, রাস্তাঘাট সব কিছু একে একে গড়ে তুলেছিলেন। যে সমস্ত কলকারখানা তারা পরিত্যক্ত রেখে গিয়েছিলেন, সেই কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলির সংস্কার করা এবং পুনর্নির্মাণের কাজ করেছিলেন। এত অল্প সময়ের মধ্যে এতগুলি কাজ করা, আমাদের প্রকৌশলীরা সেই সময় যারা আন্তরিকতার সাথে কাজ করেছিলেন তাদের যে মেধা এবং যোগ্যতা সেটারই প্রমাণ রাখে। আমি তাদেরকে স্মরণ করি। আজকে 72 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতা হাতে নেন তখন বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ছিল মাত্র 97 মার্কিন ডলার। মাত্র 3 বছরের মধ্যে তিনি যে একজন দক্ষ প্রশাসক ছিলেন, তিনি আমাদের 9 মাসের মধ্যে একটি সংবিধান রচনা করেন। 10 মাসের মধ্যে সেটা আমরা গ্রহণ করি এবং যেখানে বাংলাদেশের সার্বিক উন্নয়নের সমস্ত দিক নির্দেশনা রয়েছে এবং বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে তিনি উন্নীত করেছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বিধ্বস্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল জাতিসংঘ কর্তৃক। তিনি মাত্র 3.5 বছরের মধ্যে মাথাপিছু আয় 277 মার্কিন ডলারে উন্নীত করেছিলেন, যেটা অসাধ্য সাধন করে গিয়েছিলেন। কিন্তু আপনারা যদি দেখেন যে সেই সময় যারা জাতির পিতাকে হত্যা করে সেই রক্তাক্ত হাতে ক্ষমতা দখল করেছিল, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে, তাদের আমলে কিন্তু এই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায়নি বলতে গেলে। জিয়াউর রহমানের আমলের প্রতি বছরই ছিল মাইনাস। এরপর সর্বসাকুল্যে 91 সালে এসে দেখা গেল মাথাপিছু আয় মাত্র $6 বেড়েছিল। অর্থাৎ 76 সাল থেকে 91 সাল এই দীর্ঘ সময়ে মাত্র $6 বাড়ে। সেটাও 91 সালে এসে, যখন আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে পার্লামেন্টে সরকারি সেই সময়। এই ছিল বাংলাদেশের অবস্থা।
আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, তার কারণ পার্লামেন্টে সরকারই সেই সময়। এই ছিল বাংলাদেশের অবস্থা। আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, তার কারণ আমরা পরিকল্পনা গ্রহণ করি যথাযথভাবে, আর সেভাবে তা বাস্তবায়ন করি। আমাদের প্রকৌশলীদের যে এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ ৭৬ বছর ধরে এদেশের মানুষের সেবা করে যাচ্ছে, আর স্বাধীন বাংলাদেশে সকলে যেভাবে কাজ করেছেন আন্তরিকতার সাথে এবং দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আপনাদের এই কনভেনশন যখন হয়, আপনারা অবশ্যই বিগত সময়ে বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের যে কর্মকাণ্ড তার সাফল্য ব্যর্থতা সম্পর্কে পর্যালোচনা করবেন, বিশ্লেষণ করবেন। পাশাপাশি আমরা ভবিষ্যতে কিভাবে এগিয়ে যাব, আরও দ্রুত উন্নতি করতে পারব, সেই কৌশল কি কি হবে সেই বিষয়গুলিও আপনারা আলোচনা করবেন এবং সেই কৌশল নির্ধারণ করবেন, যা আমরা অন্তত যখন সরকারে আছি দেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে কাজে লাগাতে পারব। সেটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি। আমি কি দিয়েছি সেটা তো আপনারা নিজেরাই বলেছেন। এই জায়গাটা রেজিস্ট্রেশন করে দেওয়া ৯৬ সালে আমি দিয়েছিলাম, এবং একটা ভালো সুন্দর বিল্ডিং করা। যদিও আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরাই বিল্ডিংটা করেছিলেন, তবে আমি এটা ৩ দফা এটা ডিজাইনটা পরিবর্তন করাই। যা হোক, সেই সাথে এর আর্থিক সহায়তাটাও আমরা দিয়েছি। তাছাড়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, সে মেঘনা পাড়ের চমৎকার জায়গা, সেখানে ৭২ বিঘা জমি সেটা আমরা দিয়েছিলাম, এবং সেই স্টাফ কলেজ তৈরি করার জন্য বেশ মোটা অঙ্কের টাকা সেই সময় দেওয়া হয়েছিল। যা কী দিলাম সেটা না বলাই ভালো। কথায় বলে ডান হাতে দিলে বাঁ হাতও জানবে না, তা আমি সেটা বলতে চাই না, কিন্তু আমরা যে দিয়েছি সেটা হলো বাস্তবতা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬১তম কনভেনশনে যোগ দিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।